দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের কোনি গল্পের যে বিষয়বস্তু আমরা আলোচনা শুরু করেছিলাম তার আজ সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা আজ সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করব, তার পাশাপাশি আমরা সপ্তম অধ্যায়ের কিছু এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করছি। কোনি গল্পের যে বিষয়বস্তু পর্ব নিয়ে আলোচনা শুরু করেছিলাম তার আজ সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা, অর্থাৎ আজ আমরা সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করব। অ্যাপোলো সুইমিং ক্লাবের জলাধারে গুরু শিষ্যের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। গুরু ক্ষিতীশের প্রশিক্ষণে নবশিষ্যা কোনির সাঁতারের প্রাথমিক পাঠ গ্রহণ পর্ব চলতে থাকে। গঙ্গায় এতদিনের এলোপাথারি সাঁতার থেকে ক্ষিতীশের প্রশিক্ষিত সাঁতারের কায়দাকানুন যে কতটা পৃথক সেটা কোনি কিছুদিনের মধ্যেই বুঝতে পারে। দীর্ঘক্ষণ জলে তোলপাড় করার কষ্টে তার সহ্যসীমা অতিক্রমের উপক্রম হয়। কখনো স্নেহসিক্ত বচনে, কখনো সাঁতারের জন্য নতুন সুন্দর কস্টিউম কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে, আবার কখনো বা হিয়ামিত্রের কাছে হেরে যাওয়ার পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য মনে জ্বালা ধরিয়ে, কিংবা অতিরিক্ত পরিশ্রমে ক্লান্ত ও ক্ষুধার্ত কোনিকে ডিম, কলা, টোস্টের টোপে ফেলে ক্ষিতীশ আরও বাড়তি পরিশ্রমের জন্য কোনিকে উদ্বুদ্ধ করেন। দিনের পর দিন এভাবেই চলতে থাকে তার অনুশীলন। অমিয়া আর বেলা নামে দুটি চ্যাম্পিয়ন মেয়ে সাঁতারু অ্যাপোলো ক্লাবে অনুশীলন করে। তারা ক্ষিতীশের কড়া প্রশিক্ষণ ও রসকসহীন কথাবার্তা পছন্দ করে না। তাছাড়া ক্ষিতীশের মনোযোগ শুধু কোনির প্রতি। সে কারণে তারা দুজনে, বিশেষ করে অমিয়া নবশিক্ষার্থিনী কোনিকে একই সঙ্গে ঈর্ষা ও তাচ্ছিল্য করে। এদিকে দরিদ্র কোনিকে অতিরিক্ত পরিশ্রম করানোর জন্য তার বাড়তি খাদ্য ও আনুষঙ্গিক বিভিন্ন প্রয়োজনীয় ব্যয়ের প্রয়োজনে ক্ষিতীশ টাকা রোজগারের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং মনে মনে কাজের সন্ধান করতে থাকেন। এই অবস্থায় একদিন কোনিকে ট্রেনিং করানোর পর তাকে নিয়ে ফেরার পথে বাজারে যাওয়ার সময় হঠাৎ তার পাশে বিষ্ণুধর তার অস্টিন গাড়ি নিয়ে দাঁড়িয়ে যান। পাশের পাড়ার রাস্তায় রবার বল প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণী সভার চিফ গেস্ট হিসেবে বিষ্ণুধরকে যে বক্তৃতা দিতে হবে সেটি একটু ভালো করে মুসাবিদা করার জন্য ক্ষিতীশকে তার খুব প্রয়োজন হয়। তাই কোনিকে তার প্রয়োজনীয় টিফিনের জন্য একটা টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দিয়ে মুখোমুখি আলোচনা ও প্রস্তুতির জন্য বিষ্ণুধরকে নিয়ে ক্ষিতীশ তার ঘরে আসেন। বক্তৃতার বিষয়বস্তুটি বিষ্ণুধরের মনোপুত করে তৈরি করে দেওয়ার পর ক্ষিতীশ তার কাছে অন্তত মাসিক 150 টাকার রোজগারের মতো একটি চাকরি জোগাড় করে দিতে বলেন। কেননা কোনির প্রস্তুতির জন্য তার টাকার খুব দরকার। যাই হোক, ক্ষিতীশের আগ্রহ ও আন্তরিকতাপূর্ণ আবেদনে বিষ্ণুধর এ বিষয়ে তার সম্মতি জানান। এদিকে বিষ্ণুধর চলে যাওয়ার পর ক্ষিতীশ তার বাড়িতে কোনির শারীরিক শক্তি বৃদ্ধিকারী ব্যায়াম সহায়ক সরঞ্জামগুলি গোছগাছ করতে লাগেন। দীর্ঘদিন পর ক্ষিতীশের ওই তৎপরতা দেখে কৌতূহলী লীলাবতী তার স্বামী ক্ষিতীশকে কোনি এর কারণ জিজ্ঞাসা করেন। তখন ক্ষিতীশ কোনির দারিদ্র্য, সাঁতারে তার সম্ভাবনা ইত্যাদির কথা স্ত্রীকে বলেন। কোনিকে সঠিকভাবে তৈরি করতে হলে তাকে যে তার বাড়িতেই রাখা দরকার সে কথাও ক্ষিতীশ জানাতে ভোলেন না। এদিকে সাঁতারের অনুশীলনে একদিন অনুপস্থিতির পরদিনও কোনি 8 ঘন্টা দেরিতে আসে। ক্লাব রাজনীতির নোংরামির শিকার হন নকুল মুখুজ্জে। জুপিটারের সম্পাদক ধীরেন প্রমুখদের কারসাজিতে তাকে বিএএস এর সিলেকশন কমিটি থেকে বাদ দেওয়া হয়। সেই সঙ্গে অ্যাপোলো ক্লাবের বর্তমান আর্থিক অবস্থা আশানুরূপ না থাকায় তিনি ক্ষিতীশকে ক্লাবের প্রেসিডেন্ট করার মতো একজন টাকাওয়ালা ব্যক্তিকে জোগাড় করে দিতে বলেন। ক্ষিতীশের
প্রশিক্ষণে আবার কনির দৈনন্দিন সাঁতারের অনুশীলন এগিয়ে চলে। একদিন উভয়ের মধ্যে কথা প্রসঙ্গে ক্ষিতীশ জানতে পারেন যে কমল অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছে। তাই কর্তব্যবোধ বশত ক্ষিতীশ সেই দিনই কমলকে দেখতে কনিদের বাড়ি যান। কথা প্রসঙ্গে ক্ষিতীশ জানতে পারেন কমল যে রোগে ভুগছে তার লক্ষণ খুব খারাপ। তাই সে নিজের জীবনের আশা ত্যাগ করে কনিকে বড় সাঁতারু হওয়ার স্বপ্ন পূরণের দায়িত্ব অর্পণ করতে চায় ক্ষিতীশের ওপর। ক্ষিতীশের উপস্থিতিতে এ বিষয়ে সে আবেগপূর্ণ কণ্ঠে কনিকে উদ্বুদ্ধ করে। সেই আবেগঘন মুহূর্তে কনি তার মৃত্যুমুখী দাদার ইচ্ছা পূরণের জন্য আপ্রাণ চেষ্টার সম্মতি জানায়। দেখো, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কার উক্তি? মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর দেখো, বক্তা মতিনন্দীর কোনি উপন্যাসে আলোচ্য উক্তিটির অ্যাপোলোর মহিলা সুইমার অমিয়ার। পা ধোয়া জল খাওয়ার অর্থ গুরুর পা ধোয়া জল খায় শিষ্যরা, সেটা তাদের কাছে পরম পুণ্যের তৃপ্তির ব্যাপার। কিন্তু কম্পিটিশনে পা ধোয়া জল খাওয়ানোর অর্থ শোচনীয়ভাবে পরাজিত করা। তবে সুইমিংয়ে পা ধোয়া জল খাওয়ার একটা আক্ষরিক অর্থও আছে। সাঁতারে বিজয়ী আর বিজিত পাশাপাশি ট্র্যাকে থাকলে বিজিত যেহেতু বিজয়ীর থেকে পিছিয়ে থাকে, তাই তাকে হাঁসফাঁস করে বিজয়ীর পায়ে দলিত মথিত জলও পান করতে হয়। একেই বলা যায় আক্ষরিকভাবে পা ধোয়া জল পান। পরাজিতের যন্ত্রণা তো উপরি পাওনা। অমিয়া বেঙ্গল চ্যাম্পিয়ন, অ্যাপোলোর গর্ব এবং বাংলারও। অন্যদিকে গঙ্গা থেকে কুড়িয়ে পাওয়া বস্তির মেয়ে কনি তখনও ভালোভাবে সাঁতারের স্কিল আয়ত্ত করতে পারেনি। ক্ষিতীশের ওপর অসুয়া তো অমিয়া আগে থেকেই ছিল। তাই ক্ষিতীশ ও কনিকে ব্যঙ্গবাণে বিদ্ধ করার জন্যই অমিয়া উদ্ধৃত মন্তব্যটি করেছে। তার বক্তব্য, তার সাথে কনির প্রতিযোগিতা হলে কনি লজ্জাজনকভাবে পরাজিত হবে। এই উক্তি অমিয়ার অহংবোধকে যেমন প্রকাশিত করেছে, তেমনি অন্যকে ছোট করার মধ্য দিয়ে নিজের ছোট স্বরূপটিকেও প্রকাশিত করে দিয়েছে। প্রশ্ন দেখো, আমার ভবিষ্যৎ। ক্ষিতীশ হেসে বলল। কাকে উদ্দেশ্য করে, কোন প্রসঙ্গে, কার সম্বন্ধে বক্তা আমার ভবিষ্যৎ কথাটি বলেছেন? উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে বক্তার কোন ধরনের মানসিকতার পরিচয় পাওয়া যায়? উত্তর, অ্যাপোলো থেকে কনি ও ক্ষিতীশ ট্রেনিংয়ের পর্ব সমাধা করে বাড়ি ফেরার সময় বিষ্ণুধরের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। বিষ্ণুধরের অত্যধিক আগ্রহে ক্ষিতীশ ব্যস্ত সমস্ত বিষ্ণুধরের গাড়িতে উঠতে গেলে কনি যখন ক্ষিতীশকে তার পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে প্রথমে নিজের খাবার ও পরে সেই খাবারের দামটা চায়, তখন বিষ্ণুধর কনির পরিচয় জানতে চান। সেই সময়েই ক্ষিতীশ কনিকে তার ভবিষ্যৎ বলে চিহ্নিত করেন। বস্তুত কনিকে কেন্দ্র করেই ক্ষিতীশ যে স্বপ্নের জাল বুনেছে, এখানে তারই প্রতিফলন ঘটেছে। বক্তার মানসিকতার পরিচয়। ক্ষিতীশ একজন দক্ষ সাঁতার প্রশিক্ষক এবং জাত শিক্ষক। তার জহুরি দৃষ্টি প্রথম দর্শনেই কনির অন্তঃসাহিত্য রত্নের সন্ধান লাভে সমর্থ হয়। ক্ষিতীশ জুপিটার ক্লাবের সঙ্গে দীর্ঘ ৩৫ বছর যুক্ত ছিলেন। তবে ক্লাবের চিফ ট্রেনারের পদটি তিনি অলংকৃত করে রাখলেও শিক্ষার্থীদের কাছে খুব একটা জনপ্রিয় বা পছন্দের শিক্ষক তিনি ছিলেন না। তার কড়া মেজাজ ও খুঁতখুঁতে স্বভাবের জন্য প্রায়শই তিনি কোনো না কোনো শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করে ফেলতেন, যে কারণে শিক্ষার্থী মহলে তিনি কাঙ্ক্ষিত প্রশিক্ষক হয়ে উঠতে পারেননি। আর এই কঠোরতা ও নিয়মনিষ্ঠার কারণেই তিনি হরিচরণ মিত্র, ধীরেন ঘোষ সহ স্বার্থান্ধ ও সুবিধাভোগী শ্রেণীর চক্রান্তের শিকার হন এবং বাধ্য হন প্রশিক্ষকের পদ থেকে পদত্যাগ করতে।
কিন্তু তার অন্তরে দীর্ঘকাল যাবৎ লালিত স্বপ্ন, একজন প্রকৃত চ্যাম্পিয়ন গড়ে তোলা, তার হৃদয় থেকে মুছে যায়নি। বিশেষত কনিকে অবলম্বন করেই সেই স্বপ্নের স্ফুরণ ঘটে। তাই লড়াই করে বাঁচা এবং সংগ্রাম ও যন্ত্রণার মধ্য দিয়ে স্বপ্ন পূরণের আকুলতা তার কণ্ঠে ধ্বনিত হয়েছে।